আসসালামু আলাইকুম। This is Vivo V29 5G, Vivo V সিরিজের সবচাইতে প্রিমিয়াম সেগমেন্টের ফোন। অ্যাকচুয়ালি প্রিমিয়াম সেগমেন্টের ফোন বলতে কি বোঝে আর প্রিমিয়াম সেগমেন্টের ফোনগুলোতে কি থাকে এটা কিন্তু আসলে জানা উচিত, এবং তার পাশাপাশি এইটা বলে আপনাদেরকে এই ফোনটা যে আমরা ওভারঅল ইউজ করেছি এটার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করবো। সো প্রথমে একটা বিষয় জেনে নেই যে প্রিমিয়াম সেগমেন্টের ফোন বলতে আসলে কি বুঝি। মেইনলি প্রিমিয়াম সেগমেন্টের ফোনে 5টা জিনিস পেয়ে থাকবেন বা আমরা পেয়ে থাকি। তার মধ্যে নাম্বার 1 হলো প্রিমিয়াম সেগমেন্টের ফোনগুলোর ইউআই এক্সপিরিয়েন্স। এটা খুবই স্মুথ হয়, অর্থাৎ ইউআই পারফরমেন্স খুবই স্মুথলি পাওয়া যায়, অর্থাৎ খুব ইজি টু ইউজ কমফোর্টেবল ইউআই থাকে। দেন সেকেন্ড জিনিসটা হলো প্রিমিয়াম সেগমেন্টের ফোনের ডিসপ্লে রেজুলেশন হোক, ডিসপ্লে কোয়ালিটি যেটাই হোক না কেন, ডিসপ্লে টাচ সেন্সিবিলিটি অর্থাৎ টাচ রেসপন্স রেট এবং খুব কমফোর্টেবলভাবে টাচ ইউজ করা যাচ্ছে কিনা সেটা বেশ স্মুথ হবে। দেন থার্ড, সলিড ক্যামেরা পারফরমেন্স থাকবে, অর্থাৎ ক্যামেরা থেকে আপনি অনেক যে বেস্ট ফটো তুলতে পারবেন সব প্রিমিয়াম ফোনে সেটা হয়তো বা হবে না, বাট সলিড পারফরমেন্স পাবেন, অর্থাৎ ক্যামেরার যে কনফিগারেশন মোবাইল কোম্পানিগুলো বলবে ঠিক সেরকমই পারফরমেন্স পাওয়া যাবে। দেন নাম্বার 4 হলো স্টেবল গেমিং পারফরমেন্স। সব প্রিমিয়াম ফোনে যে আপনি খুব এক্সট্রিমলি গেমিং করতে পারবেন ঠিক সেটা না, হলো লং টাইম গেম প্লে করে প্রিমিয়াম ফোনগুলোতে স্টেবল পারফরমেন্স পেতে হবে। দেন নাম্বার 5 লংজারভিটি, অর্থাৎ প্রিমিয়াম ফোনগুলো যদি এমন না হয় যে অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর বা 4 থেকে 5 বছর ইউজ করতে পারবেন না, দেন কিন্তু সেটা অ্যাকচুয়ালি প্রিমিয়াম সেগমেন্টের ফোনের তকমাটা ইউজ করা যায় না। সো এই যে 5টা বিষয় নিয়ে আমি কথা বললাম, এই 5টা জিনিস এই ভিভো V29 5G এই ফোনটাতে রয়েছে কিনা সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো, এবং এই ফোনটার এক্সপিরিয়েন্স আমাদের কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 80 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং ভিভো V29 5G মোবাইলটি। এই ফোনটা দুই পাশে রয়েছে গ্লাসের প্রোটেকশন। এক্স্যাক্টলি এটা গরিলা গ্লাসের প্রোটেকশন কিনা সেটা বলতে পারছি না, বাট কার্ভ যে অ্যামোলেড প্যানেলটা রয়েছে সেটা খুবই নাইস, কালার টোনটা খুবই সুন্দর। সত্যি কথা বলতে হ্যান্ড গ্রিপ করেও কিন্তু ফোনটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে, বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায় হ্যান্ড গ্রিপ করে। তার পাশাপাশি রিয়ার প্যানেলের যে ক্যামেরা হাউস রয়েছে এটাতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, এবং তার পাশাপাশি একটা অরা লাইট রয়েছে বা রিং লাইট যেটা আমরা বলে থাকি। এটা কিন্তু নতুন ভার্সনের রিং লাইট, দুটো কালার প্রোভাইড করে, একটা হলো ওয়ার্ম টোন আর একটা হলো হোয়াইট কালার অর্থাৎ কুল টোন। এবং এই স্মার্ট অরা লাইটের মাধ্যমে আপনি যখন কারো ছবি তুলবেন তখন কালার চেঞ্জ করে করে যেই কালারটা আপনার ফেসের কালার টোনের সাথে অ্যাডজাস্ট হবে সেই কালার টোনের ছবি তুলতে পারবেন লো লাইট কন্ডিশনে। এতে আলটিমেটলি খুব সুন্দর ছবি ওঠে, এবং সত্যি কথা বলতে এই টোটাল রিং লাইট অর্থাৎ এই অরা লাইটের বিষয়টা আমার কাছে ভিভো V29 ফোনে মারাত্মক ভালো লেগেছে। তার পাশাপাশি এই ফোনটাতে কিন্তু IP68 এর সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ 1.5 মিটার পানিতে আপনারা 30 মিনিট এই ফোনটা ডুবিয়ে রাখতে পারবেন, কোনো ধরনের কোনো পানি এটাতে এন্টার করবে না। এছাড়াও 6.78 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটার থিকনেস হলো 7.5 মিলিমিটার এবং ওয়েট হলো 186 গ্রাম। বেশ স্লিম এবং হালকা হওয়ার কারণে মোবাইলটি আমরা সিঙ্গেল হ্যান্ডে একেবারেই কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। আমার কাছে থাকা এই মোবাইলের কালার ভেরিয়েন্টের নাম হলো বাংলাদেশে থাকা একমাত্র দ্বীপের নামে সেন্ট মার্টিন ব্লু, অর্থাৎ খুবই ইন্টারেস্টিং একটা নাম কিন্তু এই ফোনের। তার পাশাপাশি এই ফোনটার আরেকটা কালার ভেরিয়েন্ট রয়েছে যেটার নাম হলো নোবেল ব্ল্যাক। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটার রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, মোবাইলটির লেফট সাইডে কিছু নেই। মোবাইলটির উপর অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটির নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং হাইব্রিড সিম কার্ড ট্রে। এই মোবাইলটি থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশন আমার কাছে হাত বিবেচনা এবং ফোন বিবেচনায় ঠিকঠাকের জায়গায় রয়েছে বলে মনে হচ্ছে। তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথেই আনলক করে ফেলছিল, সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটা যেমন ভালো কাজ করে, এছাড়া মোবাইলটিতে ইম্পর্টেন্ট 38টি সেন্সরসও রয়েছে। এই মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল অ্যান্ড্রয়েড 13 ভার্সন, ইউআই হিসেবে রয়েছে ভিভোর একদম লেটেস্ট ফন টাচ ওএস 13 ভার্সনের ইউআই, এবং সেই সাথে 12GB র্যাম ভেরিয়েন্টে আসা এই ফোনটাতে আপ টু 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। এবং এই ফোনটা মাল্টিটাস্কিং পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা ওভারঅল বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি। 120 রিফ্রেশ রেটের পাশাপাশি বেশ ভালো টাচ স্যাম্পলিং পারফরমেন্স পেয়েছি, যেটা অর্থাৎ টাচ স্মুথনেস এতটাই ভালো ছিল যে আমরা অনেক এক্সট্রিম ইউজ করে অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করে সব করে ইউজ করতে চাই, কোনো ধরনের কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি, একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি এই ফোনটার ওভারঅল মাল্টিটাস্কিং করে। দেন এই মোবাইলটার ডিসপ্লের কথা বলতে গেলে এই ফোনটাতে রয়েছিল 6.7 ইঞ্চি সাইজের
1 বিলিয়ন কালার ডেপথ থাকা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং আরও রয়েছে 120 রিফ্রেশ রেট সহ HDR10+ এর সাপোর্ট এবং ডিসপ্লে রেজুলেশন হলো 2800/1260 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হলো 453 ppi। আউটডোরে সানলাইট কন্ডিশনে এই ফোনটি আমরা একদম কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি, কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। ইনফ্যাক্ট দুপুরবেলা ডে লাইট কন্ডিশনে ইউজ করে কোনো ইস্যুস আমরা একেবারেই পাইনি। তার পাশাপাশি ফোনটা দিয়ে আউটডোরে ছবি তোলার সময় ডিসপ্লে থেকে কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত ইস্যু ফেস করিনি। আর ডিসপ্লে চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে এটা একদম সিমেট্রিক্যাল টাইপ, অর্থাৎ চিন এবং ভেজেল চারদিক থেকেই সমান, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। এই ফোনটাতে যে সেলফি ক্যামেরাটা রয়েছে সেটা হলো পাঁচশো সেলফি ক্যামেরা, একদম মিডলে রয়েছে ডিসপ্লে ঠিক উপরের দিকে, সেই সাথে মোবাইলতে রয়েছিল ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা, দেন আইটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর ক্যামেরা। এই মোবাইলটা ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে রিয়ার প্যানেলে থাকা মেইন ক্যামেরা দিয়ে আমরা নর্মাল যে ফটো মোডে রয়েছে সেখানে ছবি তুলেছি। ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল, কালার টোন বলেন, কালার ডিটেলস বলেন যথেষ্ট ভালো পেয়েছি। ছবি তোলার সময় খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল। কালার টোনটার কথা যদি আমি আবারও বলতে চাই, বেশ পাঞ্চি ছিল। তার পাশাপাশি এই ফোনে থাকা পোর্ট্রেট মোডে আমরা ছবি তুলেছি, ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালোভাবে কভার করতে পারছিল। এজ ডিটেকশনের কথা বলতে গেলেও ঠিকঠাক ছিল। সেই সাথে পোর্ট্রেট মোডে কিন্তু আমরা হাইয়েস্ট 2x অপটিক্যাল জুম পর্যন্ত সাপোর্ট করে, যেটা আসলে যে কারো কাছে পোর্ট্রেট মোডের ছবি তোলার সময় অনেক ভালো লাগবে। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা নাইট মোডের ছবি তুলেছি, ছবির পারফরমেন্সও ওভারঅল ঠিকঠাক আছে ফোনের ক্যামেরা হিসাবে। সেই সাথে ফোনটাতে মাইক্রো মুভি একটা অপশন রয়েছে, যেটা দিয়ে আপনার ছোট ভিডিও অর্থাৎ 10 থেকে 14 সেকেন্ড বা 14 থেকে 20 সেকেন্ড এই ধরনের ভিডিও শ্যুট করতে পারবেন। ফোনটাতে রেডিমেড 4টা প্রিসেট রয়েছে, সেই প্রিসেটগুলো ইউজ করে আপনারা শর্ট ভিডিও বানাতে পারেন। সো আপনারা যারা টিকটকিং করেন বা ইনস্টাগ্রামিং করেন তাদের জন্য এটা খুবই ইউজফুল একটা ফিচার। এবং সেই সাথে ফোনটার রিয়ার প্যানেলে যে অরা লাইটটা রয়েছে এটা খুবই ইন্টারেস্টিং। স্পেশালি আপনারা যদি লো লাইট কন্ডিশনের ছবি তোলেন তখন দুটো কালার টোন রয়েছে, যেটা আমরা ভিডিও শুরুতে বলেছি, একটা সাদা অর্থাৎ কুল টোন, আরেকটা হলো হালকা হলুদ বা ওয়ার্ম টোন যেটাকে বলে থাকে। সো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যখন যতটুকু আলো প্রয়োজন, যদি একটু সাদা লাইট প্রয়োজন হয় অন্ধকারে ছবি তোলার সময় তাহলে একটু সাদা লাইট দিতে পারেন, অথবা যদি একটু হলুদ লাইট বা ওয়ার্ম টোন বা ওয়ার্ম কালার প্রয়োজন হয় তাহলে একটু ওয়ার্ম লাইটটা মানে রিং লাইট হিসাবে ইউজ করে ছবি তুললে বেশ ভালো আউটপুট সহ ছবি তুলতে পারেন। সত্যি কথা বলতে এই রিং লাইট অর্থাৎ এই অরা লাইটটা ইউজ করে যদি আপনারা ভিডিও শ্যুট করেন তাহলে নর্মাল যে রিং লাইট রয়েছে ভিডিও শ্যুট করার সময় অনেক ইউজ করে থাকে সেটার কিন্তু আর প্রয়োজন পড়তেছে না। সো ভেরি ইন্টারেস্টিং, যারা ভিডিও করেন ফটোগ্রাফি করেন সবারই আসলে এই বিষয়টা কাজে লাগবে। তার পাশাপাশি এই ফোনটার ভিডিও ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে হাইয়েস্ট 4K 30 fps এ ভিডিও শ্যুট করা যায়, বাট স্টেবল পারফরমেন্স পেয়েছি আমরা 1080p 60 ফ্রেম পার সেকেন্ড এবং বেশ ভালো ভিডিও শ্যুট করা যায়। সত্যি কথা বলতে আপনাদের কাছে ভিডিও শ্যুট করা অনেক ভালো লাগবে এবং OIS থাকার কারণে কিন্তু আমরা বেশ স্টেবল পারফরমেন্স পেয়েছি ভিডিও শ্যুট করে। তার পাশাপাশি বেশ অনেক রকমের ফিচার রয়েছে, স্পেশালি ডুয়াল ভিউ ভিডিও মোডে শ্যুট করতে পেরেছি আমরা, যেটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তার পাশাপাশি আপনার টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শ্যুট করার অপশন রয়েছে, স্লো মোশনে ভিডিও শ্যুট করার সুবিধা রয়েছে, এরকম টুকটাক আরও নানা রকম ফিচার রয়েছে। তার পাশাপাশি এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটা সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে 50 মেগাপিক্সেলের ক্যামেরা হিসাবে ছবি তুলে আমরা ছবির যে ডিটেলসের যে ব্যাপারটা থাকে সেটা যেমন অনেক ভালো পেয়েছি, তার পাশাপাশি যে হালকা যে কালার বুস্টটা করে স্কিন টোন অনুযায়ী খুবই ভালো লাগে। অর্থাৎ মোট কথা হলো একদম 100% সোশ্যাল মিডিয়া রেডি ছবি উঠেছে। যারা আপনারা একদম ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাদের কাছে খুবই ভালো লাগবে। আর একটা বিষয় হলো ডে লাইট কন্ডিশনে বলেন বা হালকা একটু অন্ধকারে বা নাইট মোডে যখন আপনারা ছবি তুলবেন ছবির পারফরমেন্স কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি এই ফোনে। এবং পোর্ট্রেট মোডে কিন্তু ডাইনামিক রেঞ্জ বলেন, এজ ডিটেকশন বলেন, সেটাও যথেষ্ট ভালো লেগেছে আমার এই ফোনটা সেলফি ক্যামেরা দিয়ে ছবি তুলে। দেন এই ফোনটাতে ক্যামেরা 2 API সাপোর্ট রয়েছে, সো আপনার চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। এই মোবাইলের স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলটিতে থাকা সিঙ্গেল স্পিকারের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। সত্যি কথা বলতে সাউন্ডের লাউডনেস আমাদের কাছে ভালো লেগেছে, সাউন্ডের বেস বলেন, সাউন্ডের ক্রিস্পিনেস বলেন বা সাউন্ডের ট্রেবল বলেন, সেটা আমরা যথেষ্ট ব্যালেন্স পেয়েছি। ওভারঅল এই ফোনটার স্পিকার পারফরমেন্স অ্যাজ এ সিঙ্গেল স্পিকার হিসেবে আমার কাছে ঠিকঠাকই লেগেছে। দেন এই ফোনটাতে রয়েছিল 4600 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সাথে রয়েছিল 80 ওয়াটের ফ্লাশ চার্জার। এবং এই ফোনটা আমাদের সম্পূর্ণ চার্জ করার ক্ষেত্রে 0% থেকে 50%-এর মতো চার্জ করতে আমাদের অ্যারাউন্ড 18 থেকে 19 মিনিটের মতো সময় লেগেছে এবং সম্পূর্ণ চার্জ করতে এই ফোনটা আমাদের প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে। আর এই ফোনটা একবার চার্জ করার পর অল ইন অল আমরা হালকা পাতলা বেসিক অর্থাৎ টুকটাক ইউজ করে একদিন থেকে প্রায় 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি এত বড় ডিসপ্লে থাকার পরও। এবং সেই সাথে ফোনটা যখন আমরা লং টাইম স্পেশালি একটু হেভি ইউজ করেছি, মানে টানা গেমিং করেছি বা সিমের ডাটা দিয়ে মোবাইলের ইন্টারনেট ইউজ করে ভিডিও দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি 6 ঘন্টার মতো।
এই মোবাইলটিতে রয়েছিল স্ন্যাপড্রাগনের 778G প্রসেসর, এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার এবং জিপিইউ হিসাবে এই মোবাইলটিতে রয়েছিল অ্যাড্রিনো 642। সেই সাথে মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 5,38,031। এছাড়া মোবাইলটির বেঞ্চমার্ক স্কোর এবং স্টোরেজ স্পিড টেস্টের রেজাল্ট স্ক্রিনিং দেখতে পাবেন। এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটা দিয়ে আমরা পাবজি গেমসটা প্লে করেছি, মোটামুটি বেশ ভালো গ্রাফিক সেটিংয়ে এই ফোনটাতে পাবজি গেমসটা খেলা যায়, একদম স্টেবল পারফরমেন্স পেয়েছি। লং টাইম গেম প্লে করার সময় ফোনটা খুব একটা হিটও হয় না। সত্যি কথা বলতে যখন অনেক এনিমিও কাছাকাছি এসে পড়ে তখন এই ফোনটাতে আমরা কোনো ধরনের কোনো ল্যাগিং এর দেখা পাইনি, একদম ল্যাগ ফ্রি গেম লং টাইম গেম প্লে করেছি আমরা পাবজি গেমসটা এই ফোনে খেলার সময়। তার পাশাপাশি ফ্রি ফায়ার গেমস খেলেছি, বেশ স্মুথলি প্লে করতে পেরেছি। আর ফ্রি ফায়ার তত এক্সট্রিম গ্রাফিক্সের প্রয়োজনও পড়ে না, সেই হিসাবে কিন্তু আমরা এই ফোনটাতে ফ্রি ফায়ার খেলে অনেক মজা পেয়েছি। তার পাশাপাশি ফোনটাতে আমরা অ্যাশফানাইন গেমসটা খেলেছি, যেহেতু ডিসপ্লের কালার কোয়ালিটি মানে কালার টোন অনেকই ভালো, সো অ্যাশফানাইন টাইপের কালারফুল গেমস খেলে থাকেন তাদের কাছে অনেক ভালো লাগবে এবং আমাদের কাছেও অনেক ভালো লেগেছে। এবং সেই সাথে ফোনটা দিয়ে আমরা জেনশিন ইম্প্যাক্ট গেমটা খেলেছি, 30 FPS থেকে 45 FPS এর মধ্যে আপস অ্যান্ড ডাউন পেয়েছি আমরা। তবে ফোনটা লং টাইম গেম প্লে করার সময় অর্থাৎ জেনশিন ইম্প্যাক্ট গেমটা খেলার সময় হালকা হিট হয়, যেটা খুবই স্বাভাবিক, বাট গেম প্লে করে এত সুন্দর ডিসপ্লে থাকার কারণে এই ফোনে আমাদের কাছে অনেকই ভালো লেগেছে জেনশিন ইম্প্যাক্ট অর্থাৎ এই গেমটি। তার পাশাপাশি ফোনটাতে আমরা eFootball গেমসটা খেলেছি। সত্যি কথা বলতে eFootball গেমস এই ফোনের জন্য আসলে অনেক বড় সড়ো বিষয় হয়ে থাকে, বাট স্টিল আমরা গেম প্লে করে অনেক মজা পেয়েছি। গ্রাফিক্স টোনটা যেহেতু অনেক ভালো প্রোভাইড করে ভালো ডিসপ্লে থাকার কারণে, সো ওভারঅল গেম প্লে করে আপনাদের অনেক ভালো লাগবে এবং আমরা লং টাইম প্লে করে অনেক মজা পেয়েছি। বাংলাদেশ মার্কেটে এই ফোনটা একটা ভেরিয়েন্ট এসেছে, যেটা হলো 12GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2 এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো বাংলাদেশ মার্কেটে 56,999 টাকা। এবার চলো আমরা জেনে নিই এই ফোনটা ইউজ করতে যে আমাদের কাছে কি কি ল্যাকিংস পেয়েছি বলে মনে হয়েছে সেটা শেয়ার করবো এবং তার পাশাপাশি এই ফোনটার কি কি বেস্ট সাইড রয়েছে। প্রথমে চলো আমরা জেনে নিই এই ফোনটার কি কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই ফোনটার নাম্বার 1 ল্যাকিংস যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হলো এই ফোনটাতে ডিসপ্লে এবং রিয়ার প্যানেলে গ্লাসের প্রোটেকশন রয়েছে, বাট সার্টিফাইড কোনো প্রোটেকশন নাই, অর্থাৎ গরিলা গ্লাসের প্রোটেকশন কিনা সেটা আমরা বলতে পারবো না। দেন সেকেন্ড যে বিষয়টা আমার এই ফোনের ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো এই ফোনে ফ্রন্ট প্যানেলে থাকা ক্যামেরা দিয়ে আমরা ভিডিও শ্যুট করেছি, ভিডিও পারফরমেন্স যথেষ্ট ভালো, বাট যদি OIS থাকতো তাহলে আমরা স্টেবল ভিডিও শ্যুট করতে পারতাম এবং স্পেশালি যারা অনেক ভিডিও করে থাকেন বিভিন্ন জায়গায় মুভ করে করে তারা আরও ভালো মানের ব্লগিং করতে পারতেন এই ফোনটার সেলফি ক্যামেরা দিয়ে, যেহেতু 50 মেগাপিক্সেলের ক্যামেরা। দেন থার্ড যে বিষয়টা আমার ফোনের ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো এই ফোনটার প্রাইস হিসাবে এই ফোনটাতে যদি আরেকটু ভালো মানের প্রসেসর দেওয়া যেত তাহলে আরেকটু ভালো হতো এবং সেই সাথে এই ফোনটাতে কিন্তু সিঙ্গেল স্পিকার রয়েছে, যেটা আমার কাছে একটা ল্যাকিংস মনে হচ্ছে। আমি মনে করি প্রাইস হিসাবে যদি এই ফোনটাতে ডুয়েল স্টেরিও বা ডুয়েল স্পিকার থাকতো তাহলে বিষয়টা জাস্টিফাইড হতো। যাই হোক এই ফোনটার কিন্তু বেশ কিছু ভালো দিক রয়েছে, তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটার আউটলুক। সত্যি কথা বলতে খুবই প্রিমিয়াম আউটলুক এবং হাতে নেওয়ার পর ফুললি প্রিমিয়াম ফিল পাওয়া যায় এবং হ্যান্ড গ্রিপটাও কিন্তু যথেষ্ট ভালো। সেই সাথে ফোনটার ডিসপ্লে 1 বিলিয়ন কালার প্যানেলে হওয়ার কারণে যে কারো কাছে অনেক ভালো লাগবে, মানে কালার টোন কালার অ্যাকুরেসি এতটাই ভালো, খুব স্মুথ লাগবে। আর একটা বিষয় হলো ফোনটার চার্জ ব্যাকআপও কিন্তু খুবই ভালো, আর 80 ওয়াটের চার্জার থাকার কারণে 40-45 মিনিটে ফুল চার্জ হয়ে যাচ্ছে। সো যারা মোটামুটি মানে অনেক হেভি ইউজ করেন তাদের জন্য আসলে খুব একটা প্যারা থাকতেছে না, যেহেতু অনেকের কাছে একটা জিনিস কম মনে হতে পারে যে 4600 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিটা মনে হয় কম হয়েছে, বাট ফোনটা সম্ভবত স্লিম রাখার জন্য ভিভো আসলে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিতে পারেনি। সো এটা আমি আসলে কমপ্লেইন বলবো না, যেহেতু সাথে 80 ওয়াটের চার্জার রয়েছে আর এই ফোনটা চার্জ ড্রেন ইস্যুস নাই, সো ইটস ওকে। দেন যে বিষয়টা বলবো এই ফোনটার ইউআই কিন্তু অনেক স্মুথ, যেটা অনেক বড় একটা বিষয় প্রিমিয়াম সেগমেন্টের ফোনে, যে আপনি কতটুকু কমফোর্টেবল হয়ে ফোন ইউজ করতেছেন এবং কতটুকু লং টাইম ফোন ইউজ করতে যে হিটের প্রবলেম বা হিট ফেস করতেছেন না। সো এই দিক থেকে আমার এই ফোনটা খুবই ভালো লেগেছে, খুবই স্মুথ ইউআই। FunTouchOS 13 এর পাশাপাশি অ্যান্ড্রয়েড 13 ভার্সন রয়েছে এবং সেই সাথে আসলে খুবই ভালো পারফরমেন্স পেয়েছি ফোনটা আমরা লং টাইম মাল্টিটাস্কিং করার সময়, অর্থাৎ ওভারঅল ইউআই পারফরমেন্স যথেষ্ট স্মুথ এবং ডিসপ্লে টাচ সেন্সিটিভিটি অর্থাৎ টাচ রেসপন্স খুবই ভালো। দেন এই ফোনটা গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এখন আর বলবো না, একটু আগে আমরা গেমিং নিয়ে কথা বলেছি, সেখান থেকে আপনারা দেখে নেন। বাট ওভারঅল গেমিং যথেষ্ট ভালো এবং স্টেবল পারফরমেন্স পেয়েছি। তার প্রধান কারণ হলো এই ফোনটাতে যে প্রসেসরটা রয়েছে স্ন্যাপড্রাগনের 778G প্রসেসর, এটা একটা পরীক্ষিত বেস্ট প্রসেসর, সো গেমিং পারফরমেন্স খুবই ভালো পেয়েছি। সো আর একটা বিষয় হলো এই ফোনটার ক্যামেরার কথা যদি বলতে চাই, এটা নিয়েও আমি এখন আর ইন ডিটেলসে কথা বলবো না, ক্যামেরা সেকশনে যে আপনারা আমাদের ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো স্যাম্পলস দেখে নিলে আইডিয়া হয়ে যাবে। বাট একটা কথা বলি, এই ফোনটার ক্যামেরা অনেক মেগাপিক্সেল না হলেও ক্যামেরা দিয়ে
মোটামুটি আমরা যা ছবি তুলেছি সলিড পারফরমেন্স পেয়েছি এবং রিয়ার প্যানেল থাকা মেইন ক্যামেরার ওয়াইএস মোডে ভিডিও শুট করে আমাদের অনেক ভালো লেগেছে এবং সেলফি ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালো, আপনাদের কাছেও ভালো লাগবে। এখন হলো আসলে সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য নেওয়া উচিত হবে? যারা মেনলি এমন একটা ফোন নিতে চাচ্ছেন যেটা ইউজ করতে আপনাদের কাছে অনেক স্মুথ লাগে, হ্যান্ড গ্রিপ করে অনেক ভালো লাগে, তার পাশাপাশি চার্জ ব্যাকআপ অনেক ভালো পাওয়া যায়, ডিসপ্লের কোয়ালিটি অর্থাৎ মিডিয়া কনজিউম করে আপনাদের অনেক ভালো লাগা প্রয়োজন এবং সেই সাথে হালকা পাতলা ফটোগ্রাফি করবেন, ভিডিওগ্রাফি করবেন এবং তার পাশাপাশি মোটামুটি গেমিং করবেন এবং সর্বশেষ যারা লং টাইম অর্থাৎ 3 থেকে 4 বছর কমফোর্টেবলভাবে একটা ফোন ইউজ করতে চান তাদের কাছে আমি মনে করি এই ফোনটা এই মুহূর্তে অফিসিয়ালি এই 50 থেকে 60,000 টাকার মধ্যে ওয়ান অফ দ্য গুড চয়েস। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে এই Vivo V29 5G অর্থাৎ এই ফোনটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।